আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে বলে দলের হুঁশিয়ারি, দেশের শত্রুরা আবারও মাথাচাড়া দিয়েছে মন্তব্য। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা কলি নিতে রাজি এনসিপি, নির্বাচন কমিশন ও সরকারের কয়েক উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ। কুষ্টিয়ায় 6 হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় ইনু, হানিফ সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ শুরু 25 ও 30 নভেম্বর। এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে কানাডার প্রধানমন্ত্রী কার্নির ক্ষমা প্রার্থনা, শুল্ক বিরোধী বিজ্ঞাপনে সাবেক প্রেসিডেন্ট রিগানের বক্তব্য ব্যবহারের জের। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে মিশরের দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধনের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দলটি। ঐকমত্য কমিশন নিয়ে জাতির সাথে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ তাদের। দেশের শত্রুরা আবারও মাথাচাড়া দিয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছেন দলের মহাসচিব। 7 নভেম্বর উপলক্ষে 10 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রাহুল রায় জানাচ্ছেন। 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস ঘিরে 10 দিনের কর্মসূচি পালন করবে বিএনপি। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালনের কথা বলে কিছু শঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। প্রত্যেকটি মানুষ বারবার চিন্তা করছে কি হবে, কি হতে পারে। আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। আজকে তারই প্রেক্ষিতে 7 নভেম্বর আজকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। পরে বিভিন্ন ইস্যুতে কথা বলেন তিনি। জাতির সাথে 7 জন কমিশনার যে প্রতারণা করছে বা ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, বোকা বানানোর চেষ্টা করছে, এটা সাধারণ মানুষও বুঝছে। আমরা যদি একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে আমরা সেইভাবে প্রতিবাদ করছি। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। আর সরকার যদি টিকে না থাকে তো বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত হবে। বিএনপিকে নিয়ে মিথ্যা বিতর্ক তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। অত্যন্ত ধৈর্যের সাথে গণতন্ত্রের সাথে এবং দেশের শান্তিপূর্ণ অবস্থা যাতে বিরাজমান থাকে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে প্রতীক হিসেবে শাপলা কলি নেয়ার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন কমিশনে প্রতীকের বিষয়ে দরখাস্ত দিতে গিয়ে দলের নেতারা জানান, নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। এ সময় নির্বাচন কমিশন ও সরকারের কয়েক উপদেষ্টাকে পক্ষপাতদুষ্ট উল্লেখ করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিরপেক্ষ আচরণের আহ্বান জানায় দলটি। লালন হোসেন জানাচ্ছেন। রোববার বিকাল 3টায় নির্বাচন ভবনে যায় এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল। নির্বাচনী প্রতীক সম্ভাবনা সহ বিভিন্ন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেন তারা। পরে এনসিপি নেতারা সাংবাদিকদের জানান, প্রতীক নিয়ে আর সময়ক্ষেপণ না করে শাপলাকলি নিতে চায় এনসিপি। আমরা শাপলাকলি নিব। আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি।
কিন্তু ইলেকশন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ এটা পুরো বাংলাদেশের সামনে স্পষ্ট হয়েছে। আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং সাতপাগুলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিএনপি জামায়াতের সাথে জোট করা নিয়ে প্রশ্নের উত্তর দেয় দলটি। আমরা আপাতত এখনো জোটের কোনো চিন্তা করি না, তবে আমরা বলেছিলাম যদি বিএনপি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো ছেড়ে আসে এবং সংস্কারে তারা পক্ষে থাকে সেটাও আমরা ভেবে দেখবো। আর যদি জামাত ধর্মীয় ফেসিবাদ এবং ধর্মীয় যে বিভাজনের সৃষ্টি রাজনীতি বাংলাদেশে করতেছে সে জায়গা থেকে সরে আসে সেটাও আমরা ভেবে দেখব। পরে সংশোধিত ভোটার তালিকা নিয়ে বিস্তারিত তুলে ধরেন ইসি সচিব। বাংলাদেশের ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,12,384। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 6,40,60,382 আর মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে 6,28,50,772। 1 সেপ্টেম্বর থেকে আমরা 31 অক্টোবর পর্যন্ত এটা বেড়েছে 13,04,880 জন। আগামী 16 নভেম্বর প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য অ্যাপ উদ্বোধনের কথা জানান সচিব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোট আগে হবে না পরে হবে এটি প্রধান ইস্যু করেছে বিএনপি ও জামায়াত ইসলামী। রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, একটি দল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেকটি দল নির্বাচন পিছিয়ে দিচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই রাজনৈতিক অনৈক্য তৈরি হবে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তাফহিমুল ইসলাম জানাচ্ছেন, সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এককভাবে বক্তব্য তুলে ধরেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্র সংস্কার চাই, পরিবর্তন চাই। এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, অনেক বড় ইস্যু বাদ দিয়ে গণভোটকে বড় করেছে বিএনপি জামাত। গণভোট আগে হলে এটা ভালো, তবে গণভোটটাকে যে প্রাইম করে তোলা হলো, সব প্রশ্নকে ছাপিয়ে গণভোট আগে না পরে, ইলেকশনের দিন না পরে, বিএনপি একটা পক্ষে জামাত একটা পক্ষে, আমরা বলতেছি এইটা হচ্ছে জনগণের দৃষ্টি মূল জায়গা থেকে সরানো হচ্ছে। আগে দেওয়া জুলাই সনদ পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। সনদের সর্বশেষ আমাদের কাছে যেই কপিটা দেওয়া হয়েছিল 2 বা 3 দিন আগে, সনদের দিন কিন্তু যেই টেক্সটের সাইন স্বাক্ষর হয়েছে সেই টেক্সটটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছিল। সরকারের কোনো একটা দলের চাপে বারবার এই ধরনের তার টেক্সট পরিবর্তন করে, এটা আমরা দেখে আসছি। বিভিন্ন জায়গায় শেখ মুজিবের ছবি টাঙানো নিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, মুক্তিযুদ্ধের প্রাপ্যটুকু শেখ মুজিবকে দিতে চান তিনি। শেখ মুজিব ফ্যাসিবাদের আইকন হিসেবে তাকে প্রতিষ্ঠা করা হয়েছে, এককভাবে তাকে আমরা জাতির পিতা বা ফাউন্ডার হিসেবে মনে করি না, তবে তার যে কৃতিত্ব মুক্তিযুদ্ধে সেটাকে আমরা অবশ্যই স্বীকার করি, ইতিহাসে সেই জায়গা তার থাকবে। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে আওয়ামী লীগের চোখে বাংলাদেশকে দেখা থেকে বেরিয়ে আসতে হবে। এটাই গণতন্ত্রের বার্তা দিচ্ছে। ধন্যবাদ। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, কোনো দলকে খুশি করা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব নয়, তার দায়িত্ব জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো। রাজধানীতে 28 অক্টোবরের স্মরণে সেমিনারে এই মন্তব্য করেন তিনি। ডাক্তার তাহের বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সংস্কার বাস্তবায়ন না করেন তাহলে তিনি হিরো থেকে জিরো হয়ে যাবেন। সংস্কার নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে ডাক্তার তাহের বলেন, কোনো একক ব্যক্তির অসম ক্ষমতা ফ্যাসিবাদের জন্ম দেয়। সেমিনারে জামায়াতে ইসলামীর নেতারা ছাড়াও জামায়াতের সঙ্গে 5 দফা দাবিতে আন্দোলনরত 8টি দলের নেতাকর্মীরাও ছিলেন। রাজনৈতিক দলকে খুশি করা আপনাদের কাজের ভিতরে পড়ে না, আপনাদের দায়িত্ব জাতিকে খুশি করার জন্য যা করা দরকার সেটা করা। যে আপনারা আপনার পরিষদ সেইভাবে দৃঢ় ভূমিকা পালন করে এই জাতির মুক্তি এবং কল্যাণের যে মহাযাত্রা আমরা শুরু করেছি সেইটি তার গন্তব্যে পৌঁছানোর জন্যে আপনি দৃঢ়চিত্তে সেই ভূমিকা পালন করবেন। এবারে ভোটের হাওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিন পর অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের প্রত্যাশায় সবখানেই চলছে আলোচনা। দেশের নানান বয়সী নানান পেশার মানুষ কি ভাবছেন নির্বাচন নিয়ে, আজ জানবো কি চাইছেন রাঙামাটির ভোটাররা। সুন্দর, সুষ্ঠু এবং সকলের অংশগ্রহণমূলক
একটা নির্বাচন আমরা আশা করতেছি, যাতে সবাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে সবারই প্রত্যাশা যে একটা সুষ্ঠু এবং গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচন, এবং অবশ্যই সেই নির্বাচনে সব দল মত নির্বিশেষে অংশগ্রহণ করবে। সুন্দর একটা নির্বাচন দিয়ে যাতে একটা আমাদের সরকার বুঝাই দিয়ে যায়, সেটা আমি তার কাছে প্রত্যাশা রাখি। আমরা চাই পার্বত্য চট্টগ্রামে সুন্দর একটা সুস্থ একটা নির্বাচন, অবাধ সুস্থ একটা নির্বাচন, সবাই ভোটাধিকার প্রয়োগ করবে। জুলাইয়ের যে গণ অভ্যর্থনের যে জন আকাঙ্ক্ষা, এটা যাতে বাস্তবায়ন হয় এবং যে যাতে আমরা আগামীতে সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন চাচ্ছি, নিরপেক্ষ যাতে হয়, এবং প্রার্থী হিসেবে যদি বলি যোগ্যতা সম্পন্ন প্রার্থী প্রয়োজন আছে। নির্বাচনের মাধ্যমে এমন একজন নেতা উঠে আসুক যে নেতা হচ্ছে যে এখানকার সকলের কথা ভাববে। আগামী প্রজন্মের জন্য একটা আলোকিত দরজা না হলেও একটা আলোকিত জানালা যাতে রেখে যেতে পারি। বাঙালি পাহাড়ি সবার কাছে গ্রহণযোগ্যতা আছে এই ধরনের আমি নেতাকেই আমি চাই যে তাকে নির্বাচনে সে জয়লাভ করুক। সুন্দর একটা নির্বাচন আগামী আমাদের সারা বাংলাদেশের পার্বত্য অঞ্চলে ভিন্ন একটা জেলা, আমরা চাই এখানে যোগ্য সম্পূর্ণ একটা প্রার্থী, যার কোনো দুর্নীতি থাকবে না, সে থাকবে দুর্নীতির ঊর্ধ্বে একজন ভালো একজন মানুষ। সবাইয়ের অংশগ্রহণে একটা সুষ্ঠুভাবে নির্বাচন হোক এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সরকার গঠন হোক, এটা আমি আশা করি। এই জেলায় এমন প্রার্থীকে নির্বাচন করা উচিত যার সাথে সকল সম্প্রদায়ের সাথে একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে। যে প্রার্থী আমাদের কথা বলবে তাকে আমরা নির্বাচন করব। এবারে অন্যান্য সংবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রকৃতি, পরিবেশ ও নদীকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রেখে সড়ক, রেল, বিমান ও নৌপথের সম্মিলিত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়ানোরও আহ্বান জানিয়েছেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৃথক দুটি অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সম্মিলিত যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত প্রান্তিক মূল্যায়ন ও কৌশলগত পরিকল্পনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের 5 উপদেষ্টা ও নীতি নির্ধারকরা ছিলেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, যোগাযোগ ব্যবস্থাকে দ্রুত শৃঙ্খলার মধ্যে আনা না গেলে অর্থনীতির জন্য গলার ফাঁসে পরিণত হবে। সিঙ্গাপুরের ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর তো হান চং বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাটি লিভার জনিত ও স্তন ক্যান্সারের মতো মারাত্মক রোগ এখন দেশের মানুষের প্রাণহানির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, অথচ অধিকাংশ ক্ষেত্রেই প্রতিরোধ সম্ভব। প্রধান উপদেষ্টা বলেন, ক্যান্সারের মতো জটিল রোগগুলো সম্পর্কে যারা দেশে সচেতনতা তৈরি করতে হবে। হান চং বলেন, দক্ষিণ এশিয়ার 100 কোটি মানুষের শরীরে নীরবে বাসা বাঁধছে ফ্যাটি লিভার। প্রধান উপদেষ্টা নারীদের জন্য সাশ্রয়ী মূল্যে স্তন ক্যান্সার শনাক্তকরণ কর্মসূচি আরও বিস্তৃত করার উপর জোর দেন। আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনে অধীনে বিদ্যুৎ কেনার চুক্তিতে দুর্নীতি ও জালিয়াতির তথ্য পাওয়ার কথা জানিয়েছে চুক্তি পর্যালোচনায় গঠিত জাতীয় কমিটি। প্রাথমিক প্রতিবেদনে বিভিন্ন দেশের যেসব কোম্পানি অনিয়মে জড়িত ছিল তাদের আইনের আওতায় আনতে বলেছে কমিটি। আর বিদ্যুৎ উপদেষ্টা বলছেন, চাইলেই আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যায় না। লুৎফুর রহমান সোহাগ জানাচ্ছেন। 2010 সালের দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইন দেশজুড়ে বিদ্যুৎ সংযোগ বাড়ানোর পাশাপাশি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগও সামনে আনে। এই আইনের অধীনে যেসব চুক্তি হয়েছিল তা খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকারের গঠন করা কমিটি প্রাথমিক প্রতিবেদন দিয়ে বলছে, বিদ্যুৎ কিনতে চুক্তির ক্ষেত্রে যোগসাজশ ও অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। জাতীয় কমিটির প্রতিবেদন পেয়ে বিদ্যুৎ উপদেষ্টা বলেন, ভারতের আদানি গ্রুপের সঙ্গে চুক্তির ক্ষেত্রে দুর্নীতির প্রমাণ পেলে সেটি বাতিল করা হতে পারে। আপনি খালি এটা মুখের কথাই বললে হবে না যে ওনারা বললেন যে রিপোর্ট হয়েছে, দুর্নীতি হয়েছে, এটা কিন্তু আদালতের কাছে গ্রহণযোগ্য হবে না। আদালতকে একটা সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে যে এই দুর্নীতিটা হয়েছে, যে এইভাবে দুর্নীতিটা হয়েছে, যে স্পেসিফিক মেকানিজমটা কি সেটা বলতে হবে। এইটা যদি না বলে তাহলে তো আপনি ওই যেটা বললাম যে আপনি উইদাউট এ কজ, এরপরে যদি আপনি করেন কি বলে যে চুক্তিটাকে বাতিল করেন,
তাহলে উইদাউট দ্য কজ হবে, আর উইদাউট এ কজ হলে ওই যে লিকুইডিটি ড্যামেজ হবে। আগামী জানুয়ারির মাঝামাঝিতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে জাতীয় কমিটি। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা, ষড়যন্ত্র, উস্কানির অভিযোগে মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনু এবং মাহবুবুল আলম হানিফ সহ 4 আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। হানিফের বিরুদ্ধে 25শে নভেম্বর এবং ইনুর বিরুদ্ধে 30শে নভেম্বর সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ঠিক করেছেন আদালত। নিজেকে নির্দোষ দাবি করে ইনু বলেছেন তিনি রাজনৈতিক আক্রোশের শিকার, ন্যায় বিচারের আশা করেন তিনি। মাজহারুল হক মান্না জানাচ্ছেন। জুলাই আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ সুনির্দিষ্ট অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সকালে হাজির করা হয় জাসদ নেতা হাসানুল হক ইনুকে। একই ঘটনায় আরেক মামলার আসামি আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, সদরউদ্দিন খান, আজগর আলী ও আতাউর পলাতক আছেন। তাদের অব্যাহতির আবেদন খারিজ করে দিয়ে অভিযোগ গঠনের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। হাসানুল হক ইনু সাহেবের বিরুদ্ধে মোট 8টি চার্জ গঠন করা হয়েছে। তার কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির কারণে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো গঠন হয়েছে। একই রকম অভিযোগে মাহবুবুল আলম হানিফ, যিনি আওয়ামী লীগের অন্যতম একজন নেতা, এবং তার সহ কুষ্টিয়া আওয়ামী লীগের আরও 3 জন নেতা সহ মোট 4 জনের বিরুদ্ধে আরও একটি মামলায় অভিযোগ গঠন হয়েছে এবং সেটার বিচারের জন্য 25শে নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। অভিযোগ গঠনের আগে হাসানুল হক ইনুর কাছে আদালত জানতে চান তিনি দোষী না নির্দোষ। জোর গলায় বলেছেন যে উনি সম্পূর্ণরূপে নির্দোষ। উনি বলছেন মামলাটি উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক আক্রোশের উনি শিকার। উনি দাবি করেছেন যে উনি ওই অনেক গায়েবী মামলার মধ্যে উনি একজন শিকার হয়েছেন, এইটা উনি দাবি করেছেন। প্রসিকিউশন জানিয়েছে দোষী না নির্দোষ এর বাইরে হাসানুল হক ইনু অন্য কোনো কথা আমল নেওয়ার সুযোগ নেই। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণে সরকারের আশ্বাসে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষকরা। 21 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করছিলেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। দুপুরে যমুনা অভিমুখে লং মার্চ নিয়ে যেতে চাইলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যারিকেড দিয়ে পুলিশ আটকে দিলে রাস্তায় বসে পড়েন তারা। পরে আন্দোলনকারী শিক্ষকদের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে গিয়ে শিক্ষা সচিবের সঙ্গে আলোচনা শেষে 4 ঘণ্টা পর রাস্তা থেকে সরে যান। লং মার্চ আটকে দেওয়ার প্রতিবাদে সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল করার কথা জানিয়েছেন শিক্ষকরা। আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। অবিশ্বাস্য হলেও সত্য, ময়মনসিংহের হালুয়াঘাটের বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সহ কর্মরত 70 জনের মধ্যে 50 জনেরই সনদি জাল। কলেজটির অধ্যক্ষ ঢাকা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জাল সনদ দিয়ে কয়েক বছর ধরে দায়িত্ব পালন করছেন। শুধু তাই নয়, যোগ্যতা হিসেবে শিক্ষকরা যে বিষয়ে অনার্স পাশ করেছেন বলে সনদ দিয়েছেন, সেই কলেজে অনার্সের ওই বিষয়টিই নেই। তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে অনিয়মের আরও চিত্র। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। ময়মনসিংহের হালুয়াঘাটের বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয় 1999 সালে। এই প্রতিষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও অফিস সহায়ক 90 জন। তাদের মধ্যে অধ্যক্ষসহ নিয়োগে ব্যাপক অনিয়ম পাওয়া গেছে 55 জনের। এর মধ্যে কলেজ শাখায় কর্মরত 70 জনের মধ্যে 50 জনেরই জাল সনদ। নানা অভিযোগ ওঠায় উপজেলা সহকারী কমিশনারের নেতৃত্বে গঠন করা হয় 3 সদস্যের তদন্ত কমিটি। কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক ঢাকা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের কথা বললেও তদন্তে দেখা গেছে সংযুক্ত সনদটি জাল। অধিকাংশ শিক্ষক স্ক্যান করা স্বাক্ষর ও জাল সনদ ব্যবহার করে চাকরি নিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে। কয়েকজন শিক্ষকের ক্ষেত্রে দেখা গেছে তারা যে কলেজ থেকে পাশ করেছেন সেই কলেজ ওই বছর অনুমোদনই পায়নি। আনন্দমোহন কলেজ থেকে সনদ পাওয়া শিক্ষকদের ক্ষেত্রে দেখা গেছে তিনি যে বিষয়ের সনদ জমা দিয়েছেন আনন্দমোহন কলেজে সেই বিষয়ে অনার্স চালু নেই। দীর্ঘ তদন্ত শেষে আসলে আপনারা কি কি অনিয়ম পেয়েছেন যদি একটু জানান। অধ্যক্ষ মহোদয় কাম্য শিক্ষাগত যোগ্যতা নাই, অধ্যক্ষ হতে পারেন না, উনি পঞ্চম গ্রেডে বেতন দিতে পারেন না। জাল করেছে, স্বাক্ষর স্ক্যান করে উনি এই নিয়োগের সৃজন করেছে, অর্থাৎ পিএমকিউর আদেশ পাওয়ার পরে উনি মৌখিকভাবে স্বীকারও করেছেন।
ভুয়া সার্টিফিকেট ওইগুলো ওইটাতে বেতন করাইছে। তারা আবার 2টা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আবার তাৎক্ষণিক নতুন সার্টিফিকেট নিয়ে আসে। এত বড় অনিয়ম, দীর্ঘদিন ধরে তারা সরকারি কোষাগার থেকে বেতন নিচ্ছে, তাদের সনদ জাল, এটা আসলে কাদের জন্য হয়েছে, কারা দায়ী? আর ওই যে এটার সাথে সংশ্লিষ্ট ছিল ময়মনসিংহ ওই যে মাধ্যমিকের বড় বড় পোস্টে ওনাদেরকে নিয়োগ দিচ্ছে সরকার। এখন তারা যদি এগুলো যাচাই না করে দিয়া দেয় তাহলে এটা দুঃখজনক দেশের জন্য। তদন্তে বলা হয়েছে 5 জন প্রভাষক একসঙ্গে 2টি প্রতিষ্ঠানে চাকরি করে সরকারের কাছ থেকে 2টি প্রতিষ্ঠানের বেতন ভাতা নিয়েছেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইমদাদুল হক সহ 3 জনের নাম উল্লেখ করে প্রতারণা মামলা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নূর খান। গ্রেফতার করা হয়েছে অধ্যক্ষকে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের উক্তি ব্যবহার করে তৈরি শুল্ক বিরোধী বিজ্ঞাপনকে কেন্দ্র করে এই ক্ষমা প্রার্থনা করেন তিনি। বিজ্ঞাপন নিয়ে ক্ষুব্ধ হয়ে কানাডার সাথে বাণিজ্য আলোচনা স্থগিত এবং অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। ভূমি সারথী জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রের 4 দশক আগের প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বক্তব্য কানাডার একটি শুল্কবিরোধী বিজ্ঞাপনে ব্যবহার করাকে ঘিরে 2 দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। ওই বিজ্ঞাপন সম্প্রচারের পর ট্রাম্প কানাডার পণ্যের ওপর বিদ্যমান শুল্কের সাথে আরও 10% বাড়তি শুল্ক যোগ করার ঘোষণা দেন। সেই সাথে জানিয়ে দেন কানাডার সাথে আর বাণিজ্যিক আলোচনা হবে না। এ নিয়ে ট্রাম্পের কাছে ক্ষমা চাওয়ার কথা জানিয়েছেন সাউথ কোরিয়ার সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সাংবাদিকদের তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক রক্ষার দায়িত্ব তারই। I did apologize to the president. President was offended by the act, or by the ad rather, and it's not something I would have done, which is to put in place that advertisement, and so I apologize to him. দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক অংশীদার দেশগুলোর পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপের উদ্যোগ নেন ডোনাল্ড ট্রাম্প। তার এই উদ্যোগের পর ধনী দেশগুলোর জোট G7ভুক্ত একমাত্র দেশ হিসাবে কানাডা এখনও যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক বিষয়ে কোনো চুক্তি করতে পারেননি। ভূমি সারথী, চ্যানেল আই। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব সংবাদ। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান তার পারমাণবিক স্থাপনাগুলোকে আরও শক্তিশালী করে পুনর্নির্মাণ করবে। সরকারি সংবাদ মাধ্যমকে তিনি একথা বলেন। মাসউদ পেজেশকিয়ান জানান, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না, তবে তাদের স্থাপনাগুলো আগের চেয়ে আরও শক্তভাবে গড়ে তোলা হবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেহরান আবার স্থাপনাগুলো চালু করার চেষ্টা করলে তিনি নতুন করে হামলার নির্দেশ দেবেন। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক কুমার ঘটকের হাত ধরে বাংলা চলচ্চিত্র বিশ্ব দরবারে মর্যাদার আসন পেয়েছে। রাজধানীতে ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষের অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। গল্প আড্ডায় ঋত্বিক ঘটকের সাথে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন বিশিষ্টজনেরা। সুলতানা হিমু জানাচ্ছেন। বাংলা ভাষার সবচেয়ে শক্তিশালী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকারদের একজন ঋত্বিক কুমার ঘটক, যার হাত ধরে বাংলা চলচ্চিত্র বিশ্ব দরবারে পেয়েছে বিশেষ মর্যাদা। 1925 সালের 4 নভেম্বর বাংলাদেশের রাজশাহীতে জন্মগ্রহণ করেন গুণী এই পরিচালক। তার নির্মিত মেঘে ঢাকা তারা, তিতাস একটি নদীর নাম, সুবর্ণরেখা, অযান্ত্রিকের মতো সিনেমা আজও তরুণদের কাছে অনুপ্রেরণার উৎস। তারই জন্মশতবর্ষ উপলক্ষে ছায়ানটে হলো বর্ণাঢ্য আয়োজন। ঋত্বিক ঘটক ও বোন প্রতীতি দেবীর জন্মশতবর্ষের এই আয়োজন করে প্রতীতি দেবীর পরিবার। আর্টিস্টটার নামলো, সবকিছু হলো। উনি ভিউ ফাইন্ডার দিয়ে দুই জায়গায় দেখা বললো ব্যাকআপ। আমি বললাম, এটা কি হলো দাদা? বলে, তুই তো বুর্জুয়া, তো এই লোকগুলো আজকের দিনটা কাজ না করে সবাই পেমেন্ট পাবে, ওদের কিছু পয়সা পাইয়ে দিলাম। অসম্ভব ভালো একটা মানুষ, ভেতরটা একদম
বরফের মতো ঠান্ডা, বাইরে সে অনেক কিছু করে, অনেক কিছু বলে, বাট হি ওয়াজ ব্রিলিয়ান্ট। ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে শিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে রয়েছে চলচ্চিত্র প্রদর্শনী, স্মারক বক্তৃতা, পোস্টার ও গ্রন্থ প্রকাশনার আয়োজন। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। নিটোল টাটা বিশেষ সংবাদ। বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম মিশরের দ্য গ্রেট পিরামিড অফ খুফুর কাছেই আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের। বিশ্বের সবচেয়ে বড় এই প্রত্নতাত্ত্বিক জাদুঘরে 1 লাখেরও বেশি প্রত্ন সামগ্রী রাখা হয়েছে। এখানে মিশরের ফরাও রাজত্বের কনিষ্ঠ সম্রাট তুতেনখামেনির সমাধি থেকে পাওয়া বিভিন্ন সংগ্রহ প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে। আন্তর্জাতিক মিশরবিদ সমিতির সভাপতি ও গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের সাবেক প্রধান ডক্টর তারেক তৌফিক বলেন, 100 বছর আগে যেভাবে প্রত্ন সামগ্রী ছিল ঠিক সেভাবেই দেখতে পাওয়া যাবে এখানে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পূবালী ব্যাংকের আন্দরকিল্লা শাখার উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সাথে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন। সম্মানিত অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাসনিম উদ্দিন। এই বিশেষ উদ্যোগের মাধ্যমে চিকিৎসক, শিক্ষার্থী এবং হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা ব্যাংকিং সুবিধা আরও সহজে উপভোগ করতে পারবেন। অনুষ্ঠান শেষে হাসপাতাল প্রাঙ্গণে ব্যাংকের ক্যাম্পেইন বুথ উদ্বোধন করা হয়। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। ময়মনসিংহের ভালুকায় শিল্প কারখানার দূষিত পানি ও বর্জ্য থেকে ফসল ও পরিবেশ রক্ষায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার ভরাডোবায় অভিযুক্ত এক্সপেরিয়েন্স কারখানার সামনে কর্মসূচিতে বক্তারা বলেন, দূষণের কারণে অনাবাদি হয়ে পড়েছে শত শত একর ফসলি জমি। এ বিষয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ নির্ধারণ করে দিলেও তা দেননি সংশ্লিষ্ট শিল্প কারখানার মালিকরা। 1 সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ভুক্তভোগীরা। এবারে খেলার খবর। সূর্য সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে বলে দলের হুঁশিয়ারি। দেশের শত্রুরা আবারও মাথাচাড়া দিয়েছে মন্তব্য। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাকলি নিতে রাজি এনসিপি। নির্বাচন কমিশন ও সরকারের কয়েক উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ। কুষ্টিয়ায় 6 হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় ইনু, হানিফ সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। সাক্ষ্য গ্রহণ শুরু 25 ও 30 নভেম্বর। এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে কানাডার প্রধানমন্ত্রী কার্নির ক্ষমা প্রার্থনা। শুল্ক বিরোধী বিজ্ঞাপনে সাবেক প্রেসিডেন্ট রিগানের বক্তব্য ব্যবহারের জের। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।